ইসরায়েল, তাদের মধ্যে সংঘাত কিন্তু ক্রমশ আরো তীব্র হচ্ছে। গাজা এয়ার স্ট্রাইক চালালো ইসরায়েল। দক্ষিণ গাজার খান ইউনিস শহরে ইসরায়েলের ক্ষেপণাস্ত্র হামলায় নিহত হয়েছেন 22 জন, আর নিহত 22 জনের মধ্যে 2 জন শিশু, আহত হয়েছেন 90 জন। এই মুহূর্তে সরাসরি রয়েছেন ব্রিগেডিয়ার দেবাশিস দাস আমাদের সঙ্গে। ব্রিগেডিয়ার দাস, পরিস্থিতি যেদিকে গড়াচ্ছে, ইসরায়েল ইরান কেউ কাউকে 1 ইঞ্চি জমি ছাড়তে রাজি নয়। এরই মধ্যে ট্রাম্প হুঁশিয়ারি দিচ্ছেন, যেভাবে সংঘর্ষ ক্রমশ তীব্র হচ্ছে, সামগ্রিক পরিস্থিতি ভারতের জন্য কতটা চাপের, কতটা উদ্বেগের? দেখুন, সামগ্রিক পরিস্থিতি হচ্ছে এখন ইরান বলেছিল যে আমরা কিছু চমক দেব, সেগুলো দিচ্ছে। ইরান তাদের মিসাইলের রেট বাড়িয়ে দিয়েছে, অনেক বেশি রেঞ্জের, শব্দের থেকে অনেক বেশি দ্রুতগামী মিসাইল ব্যবহার করতে শুরু করেছে। কালকে ওরা ফাতা মিসাইল ব্যবহার করেছিল, আজকে শুনছি সেজিল মিসাইল ব্যবহার করেছে। এগুলো সিরিয়াস ব্যাপার, কারণ ইসরায়েলের ভেতরে এখন মিসাইল পড়ছে। আমার যে খবর, এই সেজিল মিসাইল অন্যান্য মিসাইলের সাথে ইরান ব্যবহার করেছে এবং তাতে প্রায় 4টে জায়গায়, মানে তেল হাবিব ছাড়া নাতেয়ান বলে একটা জায়গা আছে, ওইখানে হাসফ্লো বলে একটা জায়গা আছে, সেখানে মিসাইলগুলো পড়েছে এবং হতাহত কম হলেও দেখা যাচ্ছে যে ইরানের মিসাইল ঢুকতে পারছে। এবার ইরানের কিন্তু মিসাইলের কোনো অভাব নেই, কারণ ইরান নিজের মিসাইল নিজেই বানায়, তারা এখানে ওখান থেকে কেনে না। ইরানের যেটা অভাব সেটা হচ্ছে ফাইটার এয়ারক্রাফট সেরকম ভালো নেই। এবার ইরান তো মিসাইল ব্যবহার করছে এবং আস্তে আস্তে আরো দ্রুতগামী এবং আরো ঘাতক মিসাইল ব্যবহার করছে। এদিকে ইসরায়েলও পরপর নিউক্লিয়ার অ্যাটাকের রিয়াক্টর, হেভি ওয়াটারের পিউরিফিকেশনের রিয়াক্টর, এগুলো অ্যাটাক করে যাচ্ছে। মাঝখান থেকে আমেরিকা সোজাসুজি যুদ্ধে জড়িয়ে যাচ্ছে এবং বলছে যে আমরা চিন্তা করছি এক্ষুনি যুদ্ধে ডুববো কিনা। আমেরিকার যে ইঙ্গিত দেখছি, মনে হচ্ছে তারা যুদ্ধের প্রস্তুতি করছে, কারণ 3টে ক্যারিয়ার ব্যাটল গ্রুপ, অনেক ডেস্ট্রয়ার, সাবমেরিন এবং ফাইটার এয়ারক্রাফট, 150, 200, 250 উপরে ফাইটার এয়ারক্রাফট ওই এরিয়াতে ঘুরছে, মানে এই মেডিটেরিয়ান সি, ক্যাসপিয়ান সি, এই এরিয়াগুলোতে ঘুরছে। ক্যাসপিয়ান সি ভুল বললাম আমি, মেডিটেরিয়ান সিতে ঘুরছে। এবার এইখানে কি হচ্ছে যে আমাদের একটা চিন্তা হচ্ছে, কারণ রাশিয়া বলছে যে আমি কোনো মতেই এই ওনাদের যে সুপ্রিম লিডার তাকে মেরে ফেলবার ব্যাপারটাকে ভাবতেই পারছি না যে কোনো একটি দেশ এটা চিন্তাও করতে পারে। এদিকে জার্মানি পুরোপুরি ইসরায়েলের পাশে দাঁড়াচ্ছে। চায়না বলছে যে এখান থেকে বিরত হওয়া উচিত, এটা পৃথিবীর জন্য ভালো না। আস্তে আস্তে একটা বিশ্বযুদ্ধ তো সত্যিই আমরা সবাই মিলে জড়িয়ে পড়েছি। এই মুহূর্তে ভারতের জন্য যেটা আপনি বললেন, তেলের দাম বাড়া ছাড়া সেরকম, এবং আমাদের যে মানুষগুলো ওখানে আছে তাদের ঠিকঠাক ফিরিয়ে আনা ছাড়া সেরকম ভাবে ভারতের কোনো থ্রেট নেই। কিন্তু যদি বিশ্বযুদ্ধে জড়িয়ে পড়ে তো ভারতও জড়িয়ে পড়বে একটা সময় না একটা সময়, সেটা নিশ্চিত রূপে অত্যন্ত চিন্তার বিষয় হবে। ইরানের ওপর হামলার পরিকল্পনায় মঞ্জুরি আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের, তবে দেননি চূড়ান্ত নির্দেশ। এমনই খবর সূত্র মারফত। পারমাণবিক কর্মসূচি বন্ধ না করলে হামলার হুঁশিয়ারি, আমেরিকাকে ভুগতে হবে ভয়ঙ্কর পরিণাম। পাল্টা হুঙ্কার ইরানের। ডোনাল্ড ট্রাম্পকে পাল্টা চ্যালেঞ্জ আয়াতোল্লাহ আলী খামেনেইর। হামলা করতেও পারি, নাও পারি, আমি কি করব কেউ জানে না, বললেন ডোনাল্ড ট্রাম্প। যুদ্ধ যদি দীর্ঘস্থায়ী হয় তাহলে তো স্বাভাবিকভাবেই তেলের যোগান অনেকটাই আটকে যাবে। তো আমাদের অন্য পথে কিন্তু অন্য রুট দিয়ে তেল আনতে হবে, তেলের খরচ বাড়বে এবং তেলের দামও বিরাটভাবে বাড়ছে, এবং সেই একটা বড় সমস্যা আমাদের ভারতের জীবনযাত্রার উপরে ব্যাপক প্রভাব পড়বে তা বলা যাচ্ছে না, তবে ওই এক খরচ তো কিছু বাড়বে। তারপরে এই যে পরিবাররা আসছে তারা যদি যুদ্ধ ছেমে দেয় আবার চলে যেতে পারে, কিন্তু যদি ইউক্রেনের মতন অবস্থা যদি হয়, দীর্ঘায়িত হয় যদি যুদ্ধ, তাহলে এদেরকে তাদের রিহ্যাবিলিটেশন কথা, মানে পড়াশোনার ক্ষেত্রে তাদেরকে আবার নতুন করে অ্যাডমিশন দেওয়া, সেটা একটা খুব জটিল ব্যাপার হয়ে যেতে পারে যতক্ষণ না সরকারি তরফ থেকে কেন্দ্র এবং রাজ্য সরকার মিলিতভাবে একটা সিদ্ধান্ত নিচ্ছে যে এখন যে ইরানে যে অবস্থা চলছে সেখান থেকে ভারত সরকার নিয়ে এসেছে, এটা একটা সাধু উদ্যোগ। সেখানকার ছাত্রছাত্রীরা এবং তাদের অভিভাবকেরা তারা এখন অনেকটা দুশ্চিন্তা মুক্ত হয়েছে, কিন্তু কেরিয়ারের ব্যাপারে তাদের দুশ্চিন্তা কিন্তু থেকেই যাচ্ছে। ভবিষ্যৎ কি হবে এখনো ঠিক পরিষ্কার বোঝা যাচ্ছে না, এই নিয়েও একটা কিন্তু আমাদের ভাবনা কিন্তু থাকা দরকার। ব্রিগেডিয়ার দেবাশিস দাস এই মুহূর্তে আমাদের সঙ্গে সরাসরি রয়েছেন। ব্রিগেডিয়ার দাস, যেভাবে আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প পরপর বৈঠক করছেন, একই সঙ্গে তিনি পাল্টা হুঙ্কারও দিচ্ছেন। তিনি বলছেন যে তিনি কি করবেন একমাত্র তিনিই জানেন। কতটা সিগনিফিকেন্ট, কতটা তাৎপর্যপূর্ণ?
দেখুন, ডোনাল্ড ট্রাম্পের কথাগুলো অনেক সময় কিন্তু মানে একটা পাবলিসিটির জন্য হয়, কিন্তু ঘটনা যেগুলো সেগুলো একেবারেই শুভ ঘটনা। যেমন আমি আপনাকে বলি যে আমেরিকার একটি প্লেন আছে E-4B বলি আমরা, এটাকে বলে সবাই ফ্লাইং পেন্টাগন, মানে এটা বলে যে ডুমসডে প্লেন, যে নিউক্লিয়ার অ্যাটাকের সময় এটা ব্যবহার করা হবে। লাস্ট ব্যবহার করা হয়েছিল 9/11 এর সময়। এটি কালকে রাত্রে আমেরিকার ওয়াশিংটন ডিসিতে চলে এসেছে। এটা সাধারণত ব্যবহার হয় না। এটা বলে যে নিউক্লিয়ার ওয়ারের সময় এটা প্রুফ আর কি, নানানভাবে আর কি এটা ব্যবহার করা হয় সেই সময়ের জন্য। এবার দ্বিতীয় কথা হচ্ছে যে আপনি যদি দেখেন যে আমেরিকার যে 31টা মিড এয়ার রিফুয়েলিং এর এয়ারক্রাফট, যেগুলো অয়েল ট্যাঙ্কার, যেগুলো আকাশে অয়েল ভরে ফাইটার এয়ারক্রাফটদের, সেগুলো এসে গেছে এই এরিয়াতে। কেন? তার মানে এরা চাইছে যে ফাইটার এয়ারক্রাফট কে মিড এয়ারে তেল ভরতে হতে পারে। এবং আমেরিকার 3টে ক্যারিয়ার ব্যাটেল গ্রুপ ওই এরিয়াতে ঘুরছে, যেটা একটু আগে আমি আপনাকে বলছিলাম, এবং এইগুলোর সঙ্গে একত্রিত হচ্ছে শক্তি এবং ওনার টুইট, সব মিলিয়ে মনে হচ্ছে আমেরিকা এই যুদ্ধে ঢুকে পড়বে। এবং একদম রিসেন্টলি ইরানের যিনি সর্বেসর্বা সুপ্রিম লিডার বলে, উনি বলেছেন, আলী খামেনি, উনি বলেছেন যে আমেরিকা যেন নিষ্ক্রিয় হয়ে এই ব্যাপারটাতে থাকে, কোনো রকম ভাবে যুদ্ধ করলে আমেরিকাকে চরম শিক্ষা দিয়ে ছাড়বো। এটা অত্যন্ত সিরিয়াস হুমকি, এবং ওনার যে এখন অবধি জীবনী শক্তি কম হয়নি সেটা ওনারা কিন্তু বেশ ভালোভাবেই বুঝিয়ে দিচ্ছে। এবার এইভাবে যদি চলতে থাকে, ইসরায়েল আর হপ্তা 10 দিন টানতে পারবে, তারপরে ইসরায়েল এইভাবে এয়ার ডিফেন্স করতে পারবে না যেভাবে এখন করছে। তো আমার মনে হয় নেক্সট 24 ঘন্টা থেকে 48 ঘন্টার মধ্যে একটা নির্ণায়ক ভূমিকা হবে। হয় আমেরিকা একদম ঢুকে পড়বে, আর নয় পৃথিবীর সবাই মিলে ইরান এবং ইসরায়েলের মধ্যে একটা ডিল করবে, যাতে দুই পক্ষকেই মানানো যায়। এখন অবধি যা বুঝতে পারছি তাতে আমরা যুদ্ধের দিকে এগিয়ে যাচ্ছি। ধন্যবাদ ব্রিগেডিয়ার দাস।